দর্শক, আরএফএল ফ্যাক্ট ফাইভ লেট এডিশন আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। আজকের আলোচনার বিষয় রাজনীতির মাঠে। দর্শক, আজকের বিষয়ে আপনার প্রশ্ন বা মতামত জানাতে SMS করুন, এলি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং মতামত দিয়ে পাঠিয়ে দিন 16361 নম্বরে, যে কোনো মোবাইল থেকে। আজ আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান, সাংবাদিক, লেখক ও পরিবেশবিদ মাহফুজুল্লাহ এবং সম্পাদক প্রতিদিনের সংবাদ আবু সাইদ খান। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমে জানাবো আবু সাইদ, আপনার কাছে একটা বিশ্লেষণ চাবো। সেটা হলো যে আজকে জাতীয় পার্টি বলল যে দলের স্বার্থেই মন্ত্রিসভা থেকে বের হয়ে আসার পক্ষে মত দিয়েছে তারা। জাতীয় পার্টির 24 জন প্রেসিডিয়াম সদস্য বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রেসিডিয়াম বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলে জানানো হয় যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হোসেন মোহাম্মদ এরশাদ। তবে নির্ধারিত প্রেসিডিয়াম সভায় যোগ দেননি বিরোধী দলের নেতা রওশন এরশাদ এবং তার অনুগত জাতীয় পার্টির 3 মন্ত্রীসহ 9 জন। আমরা প্রধানমন্ত্রীকেও খুব নিকট অতীতে তার দলের প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখেছি বিভিন্ন পাবলিক মিটিংয়ে। অন্তর্বর্তীকালীন নির্বাচনের প্রস্তুতি কিনা? না, অন্তর্বর্তীকালীন নির্বাচনের প্রস্তুতি কিনা ওইভাবে বলতে পারবো না, তবে উড়িয়ে দেওয়া যায় না। এই জন্য উড়িয়ে দেওয়া যায় না, কেননা আজকের অবস্থায় যেমন বিএনপি সাংগঠনিকভাবে খানিকটা বিপর্যস্ত হয়ে পড়েছে, আর আওয়ামী লীগ ক্ষমতাসীনরা মনে করছে যে তারা অনেক উন্নয়নের কাজ করছে, কিন্তু তাদের বিগত নির্বাচন নিয়ে বারবার বিভিন্ন জায়গা পশ্চিমা দুনিয়া থেকে আরম্ভ করে বাংলাদেশে বিভিন্ন সময় খোঁচা খেতে হচ্ছে। তো এই সময় একটা নির্বাচন করলে সেটা তাদের জন্য সুবিধাজনক, বিশেষ করে যে তারা এই যে পৌরসভার নির্বাচন কে তারা দেখেছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়েও বিএনপি সংগঠিতভাবে মোকাবেলা করতে পারেনি। নির্বাচনের অপরদিকে হচ্ছে যে সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে। এই নির্বাচনে ভালো ফল যদি আওয়ামী লীগ পায়, তো তারপরে তারা ভাবতে পারে যে এটাই তাদের জন্য সুযোগ, যে সুযোগে বিএনপি কোণঠাসা অবস্থায় তারা একটা নির্বাচন দিতে পারে। আরেকটা হচ্ছে, এটা আরেকটা হিসাব তো তারা করতে পারে, এবং যে হিসাবটা হয়তো বা তারা করছে সেটা হচ্ছে যে বিএনপি নির্বাচনের বাইরে থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আগামীতে তারা যদি নির্বাচন দিয়ে দেয় তখন হয়তো বা আওয়ামী লীগের অধীনে নির্বাচন করা ছাড়া তাদের কোনো পথ থাকবে না। এইরকম হিসাব নিকাশ থেকে এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে এই হিসাব নিকাশ কতটুকু সঠিক কতটুকু বেঠিক সেটা অন্য প্রশ্ন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উভয়ের এই জায়গা থেকে যে ভাবনাটা, সরকারের যে ভাবনাটা, তাতে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচনটা দিতে পারে এক। আরেকটা হচ্ছে যে সরকার মনে করছে যে এই অবস্থায়, কেন বাংলাদেশের রাজনীতির হাওয়া তো খুব দ্রুত বদলে যায়, পরিবর্তন হতে পারে, তো ওই হিসাব তো তাদের জানা আছে। অতএব যখন হাওয়াটা খানিকটা তাদের আওতার মধ্যে রয়েছে, নিয়ন্ত্রণে আছে পরিস্থিতিটা, তখন তারা একটা নির্বাচন দেয়া, এটা একটা তাদের জন্য রাজনীতিক কৌশল হতে পারে বলে আমি মনে করি। অতএব সেই জায়গা থেকে আমি মনে করি যে বিষয়টাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। জনাব মাহফুজুল্লাহ, আপনি কি মনে করেন যে এটা অন্তর্বর্তীকালীনের নির্বাচনের প্রস্তুতি? কত শব্দ, অন্তর্বর্তীকালীন, মধ্যবর্তী, আগাম, মোটামুটি 3টা বিষয়েরই মর্ম কথা একটাই, সেটা হচ্ছে নির্ধারিত সময়ের আগে নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে, নির্ধারিত সময়ের আগে নির্বাচনের ক্ষেত্রে যারা এখন ক্ষমতায় আছেন তাদের বাধ্যবাধকতা কি? তাদের কি কোনো বাধ্যবাধকতা আছে? আমি অনেকদিন আগে এই টেলিভিশন টক শোতে বলেছিলাম যে 2014-এর 5ই জানুয়ারির এই অনিয়মিত, অগ্রহণযোগ্য, নৈতিকভাবে অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছেন, আমাদের দেশে যেহেতু ক্ষমতায় যাওয়ার সঙ্গে সম্পদের উপরে অবৈধ অধিকারের বিষয়টি জড়িত, আপনি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় সম্পদ নিজের পকেটে পুরতে পারেন, সেই জন্য যারা ওই সময় নির্বাচিত হয়েছিলেন বা নির্বাচিত হয়েছেন বলে নিজেকে দাবি করেছেন, তারা কি করে? তাদের দিক থেকে প্রধানমন্ত্রীর উপরে চাপটা অন্য রকমের। তারা বলবে নেত্রী, কেউ বলবে আপা, কেউ বলবে স্যার। যারা ধরেন নির্বাচনের পরপরই আপনি দেখবেন প্রায় 180 জন সরকারি আমলাকে যুগ্ম সচিব বানানো হয়েছে, তারা ওয়েস্ট হিসেবে ঘোরাঘুরি করছেন। তো এখন এই যে বিভিন্ন বেনিফিশিয়ারি যারা, তারা সবাই বলবে যে আপা আরেকটু, মাত্র 2 বছরের মধ্যে আমাদেরকে বিদায় করে দিবেন, আমরা আরেকটু ভোগ করে নেই, এমপি হিসাবে মন্ত্রিত্ব করলাম, আরো কিছুদিন গাড়িতে পতাকা লাগিয়ে নেই। যারা আমলা তারা বলবেন যে আমরা এই পদোন্নতি পেলাম, সেটাকে ব্যবহার করি। এইটা একটা হচ্ছে অ্যান্টি মুভ অ্যাগেনস্ট ইলেকশন। কিন্তু
যেটা আজকে মানে দেশের যে বাস্তবতা, এই বাস্তবতাকে বিবেচনায় নিলে কয়েকটি বাধ্যবাধকতার মধ্যে কিন্তু সরকার পড়ে যাচ্ছে। এর একটি হচ্ছে, এখানে তো দীর্ঘ আলোচনার সময় নাই, সেটা হচ্ছে যে সরকারের ভেতরে আমি এক ধরনের অস্থিরতা লক্ষ্য করছি, এবং এই অস্থিরতার বিভিন্ন প্রকাশ বিভিন্নভাবে ঘটছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, এই অস্থিরতার কারণে 2019 পর্যন্ত, মানে 2018 সালের ডিসেম্বর 2019-এ যে নির্বাচন, ওই পর্যন্ত যদি সরকারকে তার শাসন চালিয়ে যেতে হয় বর্তমান পরিস্থিতিতে, তাহলে ওই সময় সরকার অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, এবং তখন জাতীয় অবস্থা কি হবে, আন্তর্জাতিক অবস্থা কি হবে, এগুলো কিন্তু রাজনীতিতে ভবিষ্যৎবাণী বলে কোনো জিনিস নাই। রাজনীতি পুরোটাই হচ্ছে একেবারে অঙ্কের হিসাব, আজকে আধুনিক রাজনীতি। 2019-এ নির্বাচন দিলে আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হবে, যদিও তারা বারবার এই কথাগুলো জনগণের কাছে বলছেন, প্রধানমন্ত্রী বলছেন নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনার 2019 পর্যন্ত সরকার টেনে নিয়ে নির্বাচন করলে সেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। আওয়ামী লীগ তখনও নিশ্চিত থাকবে না যে 2019-এ নির্বাচন করলে আমরা জিতবো কি জিতবো না। এখানে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের জন্য একটা খুব বড় বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে 2020 থেকে 21 পর্যন্ত ক্ষমতায় থাকা। কেননা 2020 এবং 21 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বছর। এর একটি হচ্ছে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, আরেকটি হচ্ছে স্বাধীনতার রজত জয়ন্তী। আওয়ামী লীগ যেহেতু মনে করে যে তারা এই দুটি বিষয়ের একচ্ছত্র মালিক, তারা চাইবে তারা সরকারের থেকেই নির্বাচন, মানে এই জিনিসটি অনুষ্ঠানগুলোর আয়োজন করবে। তো এই অনুষ্ঠানগুলোর আয়োজন করতে হলে তাকে এমন একটি সময় নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেই নির্বাচনে সে জয়লাভ করলে 2022 পর্যন্ত ক্ষমতা থাকতে পারবে। তাহলে 2017-তে আসতে হয়। 2017-তে আসলে সরকারের দিক থেকে হিসাবটা হচ্ছে, আমরা এখন মোটামুটিভাবে এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে আছি, সারা দেশে এক ধরনের ভীতির সঞ্চার করেছি, কেউ কোনো কথা বলছে না, বিভিন্ন রকমের ভাবে আমরা নানান রকমের লুটপাট, ভীতি, মারামারি, বিভিন্ন রকম ভাবে বিপক্ষকে পর্যুদস্ত করে রেখেছি। সেই জন্য হঠাৎ করে, এবং যেহেতু যে কথাটি জনাব আবু সাইদ খান বললেন যে মনে করছে যে তাদের প্রধান প্রতিপক্ষ তো বিএনপি, প্রধান প্রতিপক্ষ বিএনপি একটু বিপর্যস্ত অবস্থা আছে, এবং এই মাঝখানে মধ্যবর্তী সময়ে যদি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে কোনো রকমের কারাদণ্ডের আদেশ হয়ে যায় কারাগার থেকে, যে ধরনের লক্ষণ মনে হচ্ছে, তাতে তাকে নির্বাচনে অবৈধ ঘোষণা করা যাবে। অবশ্যই সেটা টিকবে না, কারণ তুরস্কে এই ধরনের ঘটনা আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে 2017 সালে নির্বাচন করাটা আওয়ামী লীগের দিক থেকে এক ধরনের কি হবে, 2017 সালে নির্বাচন করলে জিতলে আপনি 2022 পর্যন্ত ক্ষমতায় থাকবেন, তাহলে 2020 এবং 2021-এর যে অনুষ্ঠানমালা, এই যে সমস্ত জিনিস আপনি প্রমাণ করতে পারবেন। সেখানে আরেকটা বিষয় আছে, 2017 সালে নির্বাচন করলে আপনি বলতে পারেন আওয়ামী লীগ জিতবে, এটা আওয়ামী লীগের দিক থেকে মনে করা হয়। সেখানে আওয়ামী লীগ যেটা করতে পারে, আওয়ামী লীগ তো অনেক বেশি মানে রাজনৈতিক কৌশলে বিএনপিকে অনেক সময় বোকা বানিয়ে দেয়, সেটা হচ্ছে আওয়ামী লীগ যেটা করবে সেটা হচ্ছে যে প্রয়োজনে যদি 2017 সালে নির্বাচন হয়, যদি প্রয়োজনে আওয়ামী লীগ 130টা আসন দিয়ে দেবে বিরোধী দলকে, কারণ 170টা পেলেও সে ক্ষমতা থাকে, 160টা পেলেও সে ক্ষমতা থাকে। তখন বাইরের দুনিয়াকে সে কি বলবে, এই যে দেখো একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, আমরা মাত্র 180টা মানে 60টা আসন পেয়েছি। ক্ষমতায় থাকা প্রয়োজন, থেকে আপনি বাকিদেরকে অন্যান্য ফেভার দিতে পারবেন। আর জাতীয় পার্টির এর সঙ্গে সেটা হচ্ছে, এটাকে আমি মনে করি না যে আলোচনার আদৌ কোনো বিষয় আছে। জাতীয় পার্টির সর্বশেষ যে অবস্থান, কি বলছেন, তারা ক্যাবিনেটে থাকবেন না, ক্যাবিনেট থেকে বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসুন, তার থেকে কি কেউ বের করে রেখেছে? একটা লোক যদি চাকরি করতে না চায় তাকে বেঁধে রাখা যায়? তো মন্ত্রীরা তো চাকরি করেন। প্রেসিডেন্ট এরশাদ সাহেব কি বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, ওনা বেরোবেন। ওখানে ফাঁকটা হচ্ছে দুটি, একটা হচ্ছে তিনি বার্গেন করবেন যে আমাকে আরো বেনিফিট দাও, আর আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী হয়তো তাকে বলবেন যে তুমি বেরিয়ে যাও, তুমি বেরিয়ে গেলে পুরো সংসদ হয়ে যাবে একদলীয় সংসদ, তখন ওই যুক্তিতে একটা আগাম নির্বাচনের কথা সরকার ভাবতে পারে। জনাব খালেকুজ্জামান, আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী নির্বাচন হতে পারে? নির্বাচনের প্রশ্নটা যখন আসে তখন সেটা হলো যে আসলে কেন, উদ্দেশ্যটা কি? তাহলে একটা হলো যে জনগণের সঙ্গে শাসকদের যে দূরত্ব যদি তৈরি হয়ে যায়, দূরত্বটা কমানো, এবং তাদের প্রতি যে অনাস্থা যদি সৃষ্টি হয়, অনাস্থা দূর করা, আর তার মধ্যে জবাবদিহিতা সেটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা, আর হলো যে জনসাধারণের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করা এবং জনগণের শক্তির উপর দাঁড়িয়ে উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করা। এই বিষয়গুলো যদি থাকে
তাহলে নির্বাচন আগে হবে বা নির্দিষ্ট সময় হবে, এটা একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য থাকে। আর আরেকটা হলো ক্ষমতায় থাকার অথবা ক্ষমতায় যাওয়ার জন্য একটা সুযোগ গ্রহণ করা, এক্সিজেন্সি, অথবা একটা কৌশল, নীতিহীন একটা কৌশল সেটা প্রয়োগ করা, অথবা মূল সমস্যা চাপা দিয়ে গৌণ বিতর্কের মধ্যে জনমতকে পক্ষে টানার চেষ্টা করা, নূতন বোতলে পুরান মদ ঢালা, দুটো এক জিনিস না। তাহলে এখন নির্বাচনটা কি সরকার, শাসক দল, তারা জনগণের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে এবং জনগণের মধ্যে অনাস্থা সৃষ্টি হয়েছে এবং তাদের বিশেষ জবাবদিহিতা, সেই জায়গাটা যেহেতু এখনো নিশ্চিত না, মানুষের কাছে পরিষ্কার না, এবং সেই জায়গায় জনসাধারণের ঐক্যের শক্তিতে উন্নয়ন এবং সুশাসন, সেই বিষয়গুলিকে এগিয়ে নিয়ে যাওয়া এই প্রয়োজন কি, তাহলে সেটা কোনো লক্ষণ আমরা দেখিনি। এখন প্রশ্ন হলো যে কেন এই কথাটা আসলো। 2014 সালে যে পার্লামেন্ট নির্বাচন, সেই নির্বাচনের এটা হলো পরিস্থিতি, তারা বলছেন যে পরিস্থিতি। তাহলে পরিস্থিতিটা কি, যে প্রধান যে বিরোধী শক্তি আসে নাই, কিন্তু সেটা আমি বুঝলাম আসে নাই, কিন্তু যারা আসছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তারা মিলে যে কাণ্ডকীর্তি করেছে, ফলে সেইটা পরিস্থিতির দোহাই দিয়ে এটাকে যুক্তিসঙ্গত করা যায় না। তারপরে যেটা আসলো, পরবর্তী ধাপ ছিল 28শে এপ্রিল, যেটা 2015 সালে বললেন সিটি কর্পোরেশন নির্বাচন, পরবর্তী ধাপের সেই সিটি কর্পোরেশন নির্বাচন হলো পদ্ধতিগত একটা পরিস্থিতির কথা বললেন। এইবার পদ্ধতিতে এসে যেইভাবে নির্বাচনটা হলো, সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে নাই। এক তো হলো যে সেই জায়গায় মানুষের মধ্যে তারা সন্তুষ্ট হয়েছে যে তারা সঠিকভাবে তাদের ভোট দিতে পেরেছে, বা সেখানে জনগণের সত্যিকার প্রতিনিধিত্ব সেটা গড়ে উঠতে পারে, এই ধরনের আস্থা তৈরি করতে পারেনি। এরপরে যে পৌরসভা হলো, সেটার মধ্যে কি প্রয়োজন, নেসেসিটি কি, কেন আসলো, কি প্রয়োজন, এটা মানুষের কাছে পরিষ্কার না। তাহলে যে পরিস্থিতির যে দোহাই দেওয়া হলো, সেটাও সঠিকভাবে মানুষের সামনে উপস্থিত করতে পারেন নাই, এবং পদ্ধতিগতভাবে যেভাবে সিটি কর্পোরেশন ইলেকশন করেছেন সেই পদ্ধতিটা, সেটাও বিশ্বাসযোগ্য হয় নাই। আর একটা হলো যে প্রয়োজনটা পৌরসভা কেন্দ্র করে, সেই প্রয়োজনটাও মানুষের কাছে পরিষ্কার হয়নি। এখন নির্বাচনের আগে দুই প্রস্তুতি থাকে। প্রস্তুতিটা কি, একটা হলো জনগণের মধ্যে জিজ্ঞাসা কি, প্রশ্ন কি, অনাস্থার বা আস্থা অনাস্থার বিষয়গুলি কি, শাসকদের জবাব ইত্যাদি বহু কথা আছে। এগুলি নিয়ে কোনো আলোচনা আছে? নাই। তাহলে জনসাধারণের সামনে বিগত তারা যে ইলেকশন করলেন, সেই ইলেকশন থেকে শুরু করে আজ পর্যন্ত সেই জায়গায় এসে শাসক দল খালি আমরা উন্নয়ন করেছি, আমাদের এই অমুক কীর্তি তমুক কীর্তি ইত্যাদিগুলি বলছেন। তাহলে এতগুলি মন্ত্রণালয় আছে, তার শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, বাণিজ্য নীতি ইত্যাদি ইত্যাদি। এখানে বিভিন্ন অংশের মানুষের, ক্ষুব্ধ যে মানুষেরা আছেন বা বঞ্চিত মানুষেরা আছেন, বা এখানে নানাভাবে যে নিপীড়িত অংশের মানুষেরা আছেন, তাহলে তাদের পক্ষ থেকে যে বক্তব্যগুলি এসছে, তাহলে তার একটা কোনো সঠিক জবাব দেওয়া হয়নি। এর সঙ্গে যেটা আছে যে প্রাতিষ্ঠানিক যে সংস্কার, যেই প্রতিষ্ঠানগুলি ক্রিয়াশীল থাকলে, যেই প্রতিষ্ঠানগুলি একটা গণতান্ত্রিক নীতি আদর্শ মূল্যবোধের দ্বারা, আইনের দ্বারা পরিচালিত হলে পরে একটা নির্বাচন বলেন, একটা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব, সেই প্রতিষ্ঠানগুলি, ইলেকশন কমিশন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, আমলাতন্ত্র বলেন, এই সমস্ত জায়গাগুলি কিন্তু ইতিমধ্যে আভ্যন্তরীণ বিশৃঙ্খল দশা এবং সেগুলির মধ্যে একটা নিয়ন্ত্রণহীনতা এবং সেগুলি গণবিচ্ছিন্নতা, সমস্ত কিছু, এবং সেগুলি অকার্যকরিতা কোনো কোনো ক্ষেত্রে প্রতিবান হয়েছে। ফলে এই প্রাতিষ্ঠানিক এই সমস্ত দুর্বলতা দূর করবেন কিভাবে, প্রতিষ্ঠানগুলিকে সক্রিয় করবেন কিভাবে, এবং তার এই দুর্বলতা কারণ চিহ্নিত করে কিভাবে সেগুলি সংস্কার করবেন, মজবুত করবেন, এবং জনসাধারণের কাছে একটা তার যে সমস্ত প্রশ্নগুলি মীমাংসা করে জনগণের মধ্যে একটা ঐক্য সৃষ্টি করা, এবং সেই জায়গায় এসে জনগণের শক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, তার যে উদ্যোগ, সেই জিনিসটা এখানে নাই। ফলে এখানে নির্বাচন আগে দিলেন কি পরে দিলেন, এখানে প্রশ্ন থেকেই যাবে যে এখানে উদ্দেশ্যটা কি ক্ষমতায় থাকা বা ক্ষমতায় কারো যাওয়ার, বা ওই যে বললাম নতুন বোতলে পুরনো মদ ঢালা, নাকি আসলে একটা নতুন পরিস্থিতি সৃষ্টি করা। আপনার কাছে আবার আসবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। লেট এডিশন এই পর্যায়ে নেব একটা ছোট্ট বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবে। দর্শক, আপনারা দেখছেন এসটিভি রাতের আয়োজন আরএফএল 35 লেট এডিশন। আজকের আলোচনার বিষয় রাজনীতির মাঠে। সঙ্গে আছেন কমরেড খালিকুজ্জামান, মাহফুজুল্লাহ এবং আবু সাইদ খান। দর্শক, আলোচনায় যাওয়ার আগে আমরা কয়েকটা SMS পেয়েছি, এগুলি একটু পড়ে শোনাতে চাই। রাসেল লিখেছেন, সারা বাংলাদেশে কি শুধু রাজাকার বিএনপিতে আছে নাকি অন্য দলেও আছে? এটা প্রশ্ন রেখেছে আমাদের সবার কাছে। খোকা লিখেছেন, জনাব মাহফুজুল্লাহ, জাতীয় পার্টি কি আসলেই সরকার থেকে বেরিয়ে আসবে, জিজ্ঞেস করেছেন।
বেলাল লিখেছেন, দেশের বেশি সংখ্যক জনগোষ্ঠীর মূল মেরুদণ্ড আঘাত করে কি গণতন্ত্র বাঁচিয়ে রাখা যায়? ইসলাম লিখেছেন, আওয়ামী লীগের ভোট কেন্দ্রে ভোটের যেতে হয় না। সিরাজুল যে জানতে চেয়েছেন আপনার কাছে আবু সাইদ খান, যে যারা আবু সাইদ জাতীয় পার্টির অবস্থা শেষ পর্যন্ত কি হবে বলে আপনি মনে করেন, সেটা পরের কথা। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, শুরু করতে চাই যেটা দিয়ে, সেটা হলো ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ এবং শহীদদের তালিকা করবে বিএনপি, এটা আজকে একটা ঘোষণা দিয়েছে। এই বিতর্ক হঠাৎ করে বিএনপি উঠালো কেন? আমি একটু শুধু ওই জনাব খালেকুজ্জামানের বক্তব্যের সঙ্গে দুইটা বক্তব্য যোগ করতে চাই, ওই আপনার নির্বাচন সংক্রান্ত। এর একটা হচ্ছে যেটা আমরা আলোচনা করি নাই বা আলোচনা করার সময় নেই, সেটা হচ্ছে যে এই নির্বাচনে এগিয়ে আনার আরো দুটি খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। এর একটি হচ্ছে অর্থনীতি, আর একটা হচ্ছে কূটনীতি। অর্থনৈতিকভাবে কিন্তু আমরা বাইরে যত কথাই বলি, ভেতরে ভেতরে অর্থনীতির যে সচলতা, সেই সচলতা কিন্তু নাই, এবং সেই সচলতা তৈরি হবে না, যেটা জনাব খালেকুজ্জামান একটু ঘুরিয়ে বলেছেন। একটা নির্বাচন হলে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হলে, তখন এই মানে চাকা, অর্থনীতির চাকা আরো ভালোভাবে ঘুরবে। আর আরেকটা হচ্ছে যে উন্নয়নের কথা উনি বলেছেন। দেখেন, উন্নয়ন তো আমরা অনেকের উন্নয়নের স্লোগান শুনে আসছি আমাদের জীবনে। উন্নয়ন হচ্ছে সামরিক একনায়ক সরকারদের সবচেয়ে খুব জনপ্রিয় স্লোগান। তারা সবসময় বলে আমরা উন্নয়ন করছি, দেশের গণতন্ত্রের প্রয়োজন নাই। এটা হচ্ছে সেই জায়গায়, সেই মানসিকতা থেকে এটা আসে। জি জনাব আবু সাইদ খান, কেন এই বিতর্কটা তুলছে? এটা আমি ওই অর্থ খুঁজে পাই না, কেননা এই বিতর্কের মধ্য দিয়ে বিএনপি যতটুকু না লাভবান হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বিএনপি হয়তো বা হতে পারে যে সাম্প্রদায়িক শক্তি, ধর্মশ্রেয়ী রাজনৈতিক দলগুলোকে খুশি করার জন্য কথা বলছে, কিন্তু তার ঘরের এবং তার নিজের সমর্থক গোষ্ঠীর ভিতর যে এটা প্রভাব পড়েছে, এটা সে বুঝতে পারছে না। কেননা তার তো যে পাওয়ার, মানে যে বেস ক্ষমতা, তার সমর্থক গোষ্ঠী, তার মধ্যে তো একটা বড় অংশ মুক্তিযুদ্ধের পক্ষের লোক রয়েছে। তো তারা তো নিষ্ক্রিয় হয়ে পড়ছে, এবং বিএনপি যতটুকু লাভবান হচ্ছে তার চেয়ে বেশি হারাচ্ছে, এবং এটা রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় দিচ্ছে, এবং এটা কোনো ফল বয়ে আনবে না। এবং একটা ভুল, মানে বেগম জিয়ার ভুলকে, এইটাকে মানে ধরে রাখার জন্য আরো একের পর এক ভুল বলছে। গয়েশ্বর রায় আরো বাড়াবাড়ি করেছে। এখানে নজরুল ইসলাম খান একটু ভিন্ন জায়গায় থেকে সেটাকে বলার চেষ্টা করছেন। কিন্তু তবে এখানে ব্যাপারটা হলো যে বিএনপির ভিতর থেকে ওইটা রিয়েলাইজেশন আসে, যেমন জেনারেল মাহবুর রহমান বলেছেন যে বঙ্গবন্ধু জিয়ার মধ্যে কোনো বিরোধ ছিল না, এবং 30 লক্ষ শহীদের কথাও তিনি পুনর্ব্যক্ত করেছেন। অর্থাৎ বিএনপির অভ্যন্তরেও বেগম খালেদা জিয়ার এই বক্তব্যের প্রশ্নে, এই বক্তব্যের প্রতি সমর্থন নেই। কিন্তু আমাদের দেশে হলো কি, নেতা যা বলে সেটাকে বিরোধিতা করা, সমালোচনা করার যে মানে যে গার্ডস, সেটা কোনো দলের নাই, আর সেই সুযোগও নেই। যে কারণে বিএনপি এখানে আমার মনে হয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বিশেষ করে সেই সময় কথাটা বলেছেন যখন পাকিস্তানিরা বলছে যে গণহত্যা বলে কিছু হয়নি। পাকিস্তানের সরকার, জামাত ইসলাম যখন এই কথাগুলো বলছে, যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে, তখনই বেগম খালেদা জিয়ার মুখ থেকে এই কথা বলাটা, এটা 71-এ মুক্তিযুদ্ধের প্রশ্নকে এবং মুক্তিযুদ্ধের ধারাকে এক ধরনের বিতর্ক তোলা। এই বিতর্ক, অর্থাৎ আমি যেটা লক্ষ্য করি যে জিয়াউর রহমান, আমরা এইভাবে ব্যাপারটাকে দেখতে পারি, জিয়াউর রহমান সেই সময়ের বাস্তবতায় সেখানে রাজাকার মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে চলার নীতি গ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে সময়ের কারণে রাজাকাররা ঝরে পড়ে, এবং 90-এর গণ অভ্যুত্থান, এরশাদ বিরোধী মুভমেন্টের ভিতর দিয়ে আওয়ামী লীগ কিন্তু খানিকটা মুক্তিযুদ্ধের চেতনার জায়গায়, মানে মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসে, চেতনার জায়গায় বলবো না, ধারায় ফিরে আসে। তখন বিএনপির মিছিলেও শোনা গেছে যে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার ইত্যাদি স্লোগান তারা দিয়েছে, এবং 3 জোটের রূপরেখা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হবে 3 জোটের রূপরেখায়, এই বক্তব্য বেগম খালেদা জিয়া সমর্থন করেছে। কিন্তু পরবর্তীতে তো এই ধর্মশ্রেয়ী দলগুলোর সঙ্গে ঐক্য করার মধ্য দিয়ে এখানে বিএনপির একটা মানে বিচ্যুতি ঘটেছে বলে আমি মনে করি। অতএব বিএনপি এতে কোনো লাভের সুযোগ নাই, বরং ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। বাংলাদেশের রাজনীতি আজকের যে বাস্তবতা, তাকে মুক্তিযুদ্ধের ধারায়, মুক্তিযুদ্ধের পথেই হাঁটতে হবে, অন্য কোনো পথ তার জন্য খোলা নাই। 2 নম্বর হচ্ছে, দর্শক বন্ধু যেটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা হলো যে এটা হলো এরশাদ এবং রওশন এরশাদ দুইজনই বর্তমান সরকারের অনুগত। এখন প্রশ্নটা হচ্ছে যে রওশন এরশাদ এবং তার সহযোগীরা তারা ক্ষমতা ছাড়তে চাইছে না, ক্ষমতার স্বাদ তারা ত্যাগ করবে না। আর এরশাদ সাহেব
তিনিও সরকারের অনুগত থেকেই বিরোধী দল করতে চাচ্ছেন, অর্থাৎ বিরোধী দল বলতে যা বোঝায় এরশাদ সেটা করতে পারছেন না। অতএব এইটা হলো যে সরকারের অনুগত বিএনপির দুই অংশের মধ্যে একজনের টানাপোড়েন, কিন্তু এই টানাপোড়েনের এটাকে মীমাংসার দায়িত্ব এবং তারা যেটা বলেছেন এটা সরকারের হাতেই, অর্থাৎ ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইচ্ছে করলে এটাকে সুযোগও দিতে পারে, আবার ইচ্ছে করলে তিনি এইভাবে টানাপোড়েনে, বরং এই ধরনের টানাপোড়েনে রাখাটাই তার জন্য সুবিধাজনক বলে আমি মনে করি। মাহফুজুল্লাহ, হঠাৎ করে পুরানো ইস্যু মুক্তিযুদ্ধ এবং শহীদদের তালিকার ইস্যুটা কেন তুললো হঠাৎ বিএনপি, আবার নিয়ে আসলো কেন সামনে ইস্যুটা? একটা জাতির পথে চলায় কোনো কিছুই পুরনো ইস্যু থাকে না, কোনো কিছুই নতুন ইস্যু থাকে না, ইস্যুগুলো সবসময় আসতে থাকে। কিন্তু সেটা আলোচনা করবার আগে আমি ছোট্ট দুইটা, জনাব আবু সাইদ খান যেটা বলেছেন যে সাম্প্রদায়িক দলগুলোকে খুশি করবার জন্য হয়তো বিএনপি এটা করে থাকবে। বাংলাদেশের সাম্প্রদায়িক দলের ক্ষমতা কতখানি, আর বিএনপির এই স্টেটমেন্টে বাংলাদেশের মানে যেগুলি সাম্প্রদায়িক শক্তি আছে বলে বলা হয় তারা কতখানি লাভবান হবে, এর ফলে কি তাদের ভোট 1% বাড়বে এইসব বক্তব্যের কারণে? আমি মনে করি যে একটু বাড়বে না। এইটা গলাবাজি করবার পলিটিক্যাল রেটরিক হিসাবে তারা ব্যবহার করতে পারে, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে বেগম জিয়া কি বলেছেন, বেগম জিয়া বলেছেন যে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আমি এই বিষয়ে বিস্তৃত আলোচনায় যাব না, কারণ আওয়ামী লীগের যিনি এই যে আমাদের মাহবুবুল আহমেদ সাহেব, তিনি কি বলেছেন দুদিন আগে? তিনি বলেছেন এই সংখ্যাটা অনুমানের ভিত্তিতে নির্ণয় করা হয়েছে, অনুমানের ভিত্তিতে করা হয়, এই কথা উনি স্পষ্টভাবে বলেছেন। তাহলে দুইটা বক্তব্যের মধ্যে যদি আপনি মিলিয়ে দেখেন, উনি বলেছেন যে এই সম্পর্কে বিতর্ক আছে, মাহবুবুল হানিফ সাহেব বলছেন যে এটা অনুমানের ভিত্তিতে হয়েছে, একটা যোগসূত্র হতে পারে। আমি সেই আলোচনায়ও যাব না, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমার যেটুকু স্বল্প জ্ঞান বুদ্ধি আছে, এখানে ইতিহাসের অধ্যাপক থাকলে ভালো হতো। ইতিহাসে কোনো সেটেল বিষয় বলে কিছু নাই, কোনো দেশে নাই। এই যে যেমন ধরেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সর্বশেষ যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক হচ্ছে আপনার ভারতের স্বাধীনতা কার জন্য হয়েছে, কার ভয়ে ইংল্যান্ড ভারত ছেড়েছে? না, সুভাষ বসুর কারণে। মানে এটা তো সর্বশেষ যে কাগজ বেরিয়েছে সেখানে নেহেরু আপনার ভাইসরয়ের স্ত্রীর সঙ্গে প্রেম করেছেন, সেটি বেরোচ্ছে। গান্ধীকে 3 মাস আগে বলা হয়েছে গান্ধী যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন তখন তিনি ইংরেজদের বুটলিকার ছিলেন, মানে পদলেহী, এবং সেটাকে আপনার অরুন্ধতী ঘোষ সেটাকে লিখে সমর্থন করেছেন। তাতে কি গান্ধীর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? তাতে কি মানে নেহেরুর যে সেটা হয়েছে? আর তাতে কি আপনার সুভাষ বসু একটা মানে দেবতার আসনে আসীন হয়েছেন? কোনোটাই হয়নি। এই সমস্ত জিনিস যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ হচ্ছেন মানুষ, সেই জন্য তারা দেবতা নন। কাজে আপনি যদি দেবতার দৃষ্টি দিয়ে দেখেন তাহলে এটা। আর এই সঙ্গে আরেকটা বিষয় যেটা আমি আনতে চাই, যে একটা প্রবণতা আমি লক্ষ্য করছি, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না, শেখ মুজিব সম্পর্কে কোনো কথা বলা যাবে না, শহীদদের সম্পর্কে কোনো কথা বলা যাবে না। এটা দেখেন, আমি ছোট্ট একটা কথা বলি, এইটা বিলাতে একসময় এই যে মানহানি এবং অন্যান্য বিষয় নিয়ে তর্ক হয়েছে, তখন লর্ড ডেনিং এর বক্তৃতা আছে, একটা বক্তব্য আছে, উনি বলেছেন যে আদালত এই ব্যাপারে কোনো কিছু বলবে না, মানহানি আদালতের রায়কে নিয়ে তোমরা ছিঁড়ে খাও কুড়ে খাও, আদালত বলবে না, আদালতের মর্যাদা আদালতের মর্যাদায় থাকবে। কিন্তু আমরা যদি হস্তক্ষেপ করি তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মানুষের বাক স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেস, যেটা সাম্প্রতিক সময়ে ভারতবর্ষে অরুন্ধতী ঘোষের বক্তব্য নিয়ে এই গত সপ্তাহে আপনার আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে এইটা। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন আপনি সেটা বাদ দেন, এটা আলোচনার বিষয় না। আপনি আমাকে একটা কথা বলেন তো, যারা মুক্তিযুদ্ধে শহীদ হন নাই, যারা মুক্তিযোদ্ধা, এই সংখ্যাটা প্রতি সরকারের আমলে বদল হয় কেন? এটার জবাব কি দিবেন? এটা জবাব দেন। এবং আপনি কি করছেন? আপনি কত হীন উদ্দেশ্য নিয়ে আপনি এখন বলছেন 12 বছর বয়সে মুক্তিযোদ্ধা, আপনি সমানে কদিন পর পর বয়স পরিবর্তন করছেন কেন? সেটা কি কোনো হীন উদ্দেশ্য আছে না? সেটা খুব সৎ উদ্দেশ্য। আপনার একবার এত লক্ষ, সেখান থেকে কমে এত আসে, আবার বাড়ে, আবার কমে। তর্কটা কে তৈরি করছে? তর্কটা করছে যারা ক্ষমতায় থাকেন, তারা তর্কটা তৈরি করছেন, অন্যরা তর্কটা তৈরি করছেন না। আর এই বিষয়ে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এই বিষয়ে আমি মনে করি না যে গবেষণা শেষ হয়ে গেছে। এই বিষয়ে গবেষণা এখনো অসমাপ্ত। কারণ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রচুর দলিলপত্র যে সমস্ত আর্কাইভে থাকার কথা, সেই সমস্ত আর্কাইভে কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো প্রবেশাধিকার নাই। একটা হচ্ছে রাশিয়ান আর্কাইভ, একটা হচ্ছে চাইনিজ আর্কাইভ, আর একটা হচ্ছে পাকিস্তানের আর্কাইভ। আমেরিকান আর্কাইভে কিছু কিছু আপনার প্রবেশাধিকার আছে, ভারতীয় আর্কাইভেও তো আপনার প্রবেশাধিকার নাই।
তো আপনি ইতিহাস, এরা তো সবাই হচ্ছে স্টেক হোল্ডার ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে। তো তারা কি অবস্থান নিয়েছিল, কেমন করে নিয়েছিল, তাদের কি হিসাব নিকাশ, এগুলো। আর ওই যে পত্রপত্রিকার ভিত্তিতে অনেক কথা আমি শুনি টেলিভিশনে সবাই বলেন, দেখেন অসংখ্য পত্রপত্রিকা, এক এক পত্রপত্রিকা এক এক রকমের রিপোর্ট আছে, যেটা স্বাধীনতা ঘোষণা সম্পর্কে, স্বাধীনতার এইটা সম্পর্কে, ওইটা সম্পর্কে। বাস্তবটা কি, বেজলাইনটা কি? বেজলাইনটা হচ্ছে বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক। রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, নারীর সম্ভ্রমের মানে ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখানে যদি আজকে 1 লক্ষ লোক মারা যায় এখানে, দ্যাট ইজ অলসো জেনোসাইড। এগুলো তো অস্বীকার করবার কোনো কিছু নাই। কিন্তু পুরো প্রক্রিয়াটি, আমাদের স্বাধীনতার প্রক্রিয়াটি তো আবার একদিনেরও না। স্বাধীনতার নেতা কিন্তু আবার একজন, এই যে সারা দেশের অগণিত মানুষ অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধে, আপনি বলেন তাদের কথা কখনো? তাদের কথা তো বলেন না। আপনি হয় থিয়েটার রোডের কথা আলোচনা করেন, আর না হলে যারা ঘুরে বেরিয়েছে তাদের। রণাঙ্গনে মুক্তিযুদ্ধের কথা আলোচনা হয়, আমাদের মিডিয়াতে কখনো আলোচনা হয়? হয় না। কাজে আমি যেটা বলছি যে এই বিষয়গুলোতে রাজনীতিবিদদের কথা না বলাটা হচ্ছে বাঞ্ছনীয়। এই বিষয়ে কথা বলার অধিকার হচ্ছে, অধিকার না, কথা বলার আমি যেটা মনে করি যে এই বিষয়ে কথা বলবেন গবেষকরা। তারা গবেষণা করবেন, গবেষণালব্ধ ফলাফল বের করবেন। যেমন ধরেন বেশ কয়েক বছর আগে, বোধহয় সম্ভবত 2 বছর বা 3 বছর আগে, ভারতের যশবন্ত সিং, রাজনীতিবিদ, কিন্তু তিনি গবেষণা সম্পর্কে যে বই লিখেছেন জিন্না সম্পর্কে, সেটা নিয়ে ভারতের তুলকালাম কাণ্ড হয়ে গেছে। এবং তিনি ভারতের বিভাজনের জন্য, ভারত যে ভাগ হয়েছে তার জন্য তিনি নেহেরুকে দায়ী করেছেন, জিন্নাকে দায়ী করেন নাই। তো তাতে কি আপনার নেহেরুর মানে মান কমে গেছে না জিন্নার মান বেড়ে গেছে? কোনোটাই কোনো কিছু বাড়ে নাই। এটা কতগুলো ইতিহাসের বাস্তবতা। এগুলো গবেষণা করে এই কথাগুলো বললে, এই ফলাফলগুলো সামনে আনলে তখন সেটা অনেক বেশি সহজ হয়। খালেদুল বিএনপি কোনো লাভ হবে এই ইস্যুটা তুলে, মুক্তিযোদ্ধা, শহীদের তালিকা? আপনি এখন ধরেন একটা মরা মানুষের চোখ কি বন্ধ ছিল না খোলা ছিল, মুখ হাঁ করা ছিল না বন্ধ ছিল, হাত বুকুর উপরে ছিল না পা ভাঁজ করা ছিল, আলোচনার লাভ আছে? মানুষটার জীবদ্দশায় কি অসুস্থতায় ভুগতেছিল, তার চিকিৎসা কি ছিল, কেন সেটা অবহেলা হয়েছিল, মৃত্যুটা কেন ঘটলো ইত্যাদি, এটা গুরুত্বপূর্ণ না? মুক্তিযুদ্ধের মূল চেতনা আকাঙ্ক্ষা কি এবং তার আজকে বাস্তব চেহারা কি, এইটা আলোচনা না করে তখন এই সমস্ত বিষয় আলোচনা করলে তখন কি হয়, মূল জিনিসটা চাপা পড়ে যায়। তো ফলে এখন যেমন কি রাষ্ট্রদ্রোহিতা বললেন বা ওই যে কি সংখ্যা টঙ্কা ইত্যাদি বলেন, এখন আমরা দেখলাম এটাও বুঝতেছি না ঘটনাটা কি। যেই মানুষটা তার সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিল, বলি দিল মুক্তিযুদ্ধে, উনিও রাষ্ট্রদ্রোহী হয়ে গেল এবং মূল্যনও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ নিয়ে। আবার যার আমলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তিনি মৃত্যুবরণ করলেন, আজকে তিনি আবার রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়তেছেন। তো এইসব জিনিসগুলি এখন আমাদের মুক্তিযুদ্ধের যে মূল কথাটা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই কথাগুলি বলছেন। এখন আজকে আলোচনা হওয়া দরকার ছিল যে সাম্যটা কি আছে, মানবিক মর্যাদা কি আছে, সামাজিক সুবিচার কি আছে, এগুলির একটা পর্যালোচনা হওয়া দরকার, এটা নিয়ে আলোচনা দরকার। সংখ্যা টঙ্কার চেয়েও এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আর একটা হলো আপনার যে অঙ্গীকার, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এখন এই কথাগুলি অনেক সময় আছে যেগুলি বলতেও একটা মানে বাসুরের নামের মতো লজ্জা পায়। তাহলে এই গণতন্ত্র কোথায়? এখন যেটা আলোচনা হওয়া দরকার ছিল যে আপনি কি এখনো জনগণের ক্ষমতা মালিক বলছেন, জনগণের শাসন বলছেন, তাহলে সেটা কি আছে? তাহলে বিশেষ ক্ষমতা আইন, যে আইনের উপর একটা গণতান্ত্রিক শাসন, এটার সঙ্গে মিলে? এবং একবার হার্ট অ্যাটাক, এখন হলো ক্রস ফায়ার, এটা কি গণতন্ত্রের সঙ্গে যায়? 54 ধারা কি গণতন্ত্রের সঙ্গে যায়? এবং তার সঙ্গে অন্যান্য 505 ধারা থেকে শুরু করে ডিএমপি 86 এর অন্তত 30-40টা আইনের আছে, এগুলি কোনোটাই গণতন্ত্রের সঙ্গে যায় না। তাহলে এই জিনিসগুলি কি থাকবে না সেগুলি দূর হবে? এবং এর সঙ্গে যেটা আছে 69% পার্লামেন্টের এমপি তারা হলো ব্যবসায়ী, এবং এটা 1954 সালে ছিল 4%, 1973 সালে ছিল 15%, 2015 সালে 69%, আবার মেয়র ইলেকশনে গিয়ে দেখে এটা বেড়েছে 73.4% হয়ে গেছে। এবার ইউনিয়ন কাউন্সিলে দেখা যায় 100% হয়ে গেছে। তাহলে আমরা কি ব্যবসায়ীদের ক্লাব বানাইতে চাইছিলাম গণতন্ত্রে? আমরা তো এটা চেয়েছিলাম জনগণের সঠিক প্রতিনিধিত্ব, ব্যবসায়ী প্রতিনিধিত্ব আমরা এখানে চাই নাই। ব্যবসাটা খারাপ জিনিস আমি তো বলছি না, ব্যবসা করো, কিন্তু এই দুটো জিনিস এক জিনিস না। এরপরে যেটা আসে সেটা হলো আপনি কি সংবিধান মেনে দেশ চালাবেন, সেই কথাটা কি? এখন একই পদ্ধতির শিক্ষা কথা 3টা চালাইছেন, 3 পদ্ধতি। আপনাকে এখানে থামবো, একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে আসবো। ডেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, আপনারা দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড 5 লেট এডিশন। আজকের আলোচনার বিষয় রাজনীতির মাঠে। জনাব খালিকুজ্জামান, আপনাকে থামিয়ে দিয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে। আমি এই পয়েন্টটা একটু সংক্ষেপে বলি। যেমন আগে ব্রিটিশ এই দেশটা দখল করে নিয়েছিল, শাসন করত। তারা কি করেছে? তারা এই টাকাটা ইংল্যান্ডে নিয়েছে। পাকিস্তানিরা আমাদের উপনিবেশ, তারা টাকাটা করে নিয়েছে, পাকিস্তানে নিয়েছে। আর আমরা স্বাধীন করে এমন এক দেশ করলাম যে এরা দেশের টাকা বিদেশে পাচার করে। তাহলে ব্রিটিশ উপনিবেশিক শাসকরা যে শাসন করেছিল আর পাকিস্তানিরা, আর আমরা স্বাধীন হয়ে এমন এক শাসক শ্রেণীকে আমরা, এটা কোনো আমি দলের কথা বলছি না যারা ক্ষমতায় আছে, যে তারা এখন বিদেশে টাকা পাচার করে। তাহলে ইংরেজ শাসকরা তাদের দেশে তারা দেশপ্রেমী, পাকিস্তানিরা সেই অর্থে তারা তাদের দেশে পাচার করছে। আর এরা আন্তর্জাতিক বিশ্বপ্রেমিক, তারা দেশের টাকা দেশে রাখতে চায়, সারা দুনিয়া ছড়াই দিতে চায়। এখন আপনি এই সুইস ব্যাংক থেকে টাকা আনবেন কিনা এটা বলেন। আপনি মালয়েশিয়ার দ্বিতীয় বাড়ি কারা করছে সেটা খবর নেবেন কিনা বলেন। যে 4.5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, টাকা আনবেন কিনা সেই কথা বলেন। এবং শ্রম আইন যে লঙ্ঘন হয়েছে এগুলির ব্যবস্থা করবেন। ন্যূনতম আমি ছোট্ট একটা খালি যোগ করি আপনার বক্তব্যের সঙ্গে। আপনার নিশ্চয়ই মনে আছে, মোদী সরকার ক্ষমতায় আসবার পরে ভারতের সুইস ব্যাংকের টাকা নিয়ে অনেক রকমের উদ্যোগ হয়েছিল প্রথম কয়েকদিন। তারপরে সেই গণতন্ত্রেও কিন্তু এই পুরো বিষয় আপনার ইয়াতে মিশে গেছে। এখন আপনি বেতন বৈষম্য, এটা কত হবে নিচের উপরটা? এটা কি 1:15 হবে, 1:20 হবে, নাকি 1:7? বলেন, এগুলি পরিষ্কার করেন। এসব কথা চাপা দিয়া এই ফালতু বিতর্ক করা মানে হলো মানুষকে বিভ্রান্ত করা। এখন বলবেন যে বিচারকদের নিয়োগের মানদণ্ড করবেন কি? আইন বিচার ব্যবস্থা তার নিজস্ব সেক্রেটারিয়েট করবেন এবং নির্বাহী ক্ষমতা তার এটাকে নিয়ন্ত্রণ করবেন, সত্য দ্বারা বাতিল করবেন কিনা, পুলিশের সংস্কার করবেন, 1861 সালে এটা দিয়ে পুলিশ চালাবেন, ডান্ডা মারা বাহিনী করবেন। তাহলে তাদের যে ইয়েগুলি চাকরি বিধি বিধান এবং সেগুলি গণতান্ত্রিক আইনের দ্বারা নিয়মের দ্বারা পরিচালিত করবেন কিনা এটা বলেন। এবং আমলারা কি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের আমলা নাকি সরকারি দলের আমলা, এটা ঠিক করবেন কিনা এগুলো বলেন। ফলে এই কথা আরও অনেকগুলি যে আমি এতগুলি বললে সময় কুলাবে না। ফলে আজকে মূল বিতর্ক এই জায়গায় যে আপনি একটা সুশাসনের জন্য একটা গণতান্ত্রিক বুর্জুয়া অর্থেও যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের জন্য যে স্তম্ভগুলি দরকার সেগুলি সব অকার্যকর হয়ে গেছে এবং নানানভাবে সেগুলি আসলে অনুপযোগী হয়ে গেছে এবং সেটা শাসকদের একটা ক্ষমতার হাতিয়ার, ইনস্ট্রুমেন্ট হয়ে যাচ্ছে। এবং এই যে কথাগুলি বললাম যে আইন যেগুলি আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সেটা তার পরিপন্থী। ফলে এই জায়গায় এসে আপনাকে বলতে হবে গণতন্ত্র এটা কি পুঁজিবাদের লক্ষ্যে হবে? এটা কি আমাদের সংবিধানে কি লিখেছেন আপনি? গণতন্ত্রকে সমাজতন্ত্রের লক্ষ্যে পরিচালনা করতে হবে। আপনি এখন গণতন্ত্রের নামে আপনি তো নাই, সেখানে একবার এক ইয়ের কথা বলছেন। সেটা হলো এখানে মুক্তবাজারের কথা বলছেন, লুটপাটের তন্ত্র, লুটপাট তন্ত্রের জন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই। তাহলে সেই কথাগুলি পরিষ্কার করেন যে এখন একটা সময় থাকলে আমি এক এক করে বলতাম যে আজকে এই সংস্কার, এই অঙ্গীকার এটা বাদ দিয়ে এখন আমরা মূল সমস্যা চাপা দিয়ে এখন নিয়ে আসতেছি এই সমস্ত গণ বিতর্ক। এটা দিয়ে মানুষকে একটা মূল অন্যদিকে তার দৃষ্টিকে ভিন্ন ফিরিয়ে নেওয়া এবং কেউ ক্ষমতা থাকবেন কেউ ক্ষমতায় যাবেন তার রাস্তা সুগম করা, এটার সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই। একটু অন্য প্রসঙ্গে যাই। যেমন আবু সাইদ খান অর্থনীতির কথা বলেছেন, মাহফুজুল্লাহ সাহেব ও কমরেড খালিকুজ্জামানও বলেছেন উন্নয়নের ব্যয় শুধু বেড়েই চলেছে। পদ্মা সেতুর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল প্রথমে যখন শুরু হয়েছে তখন 10,000 কোটি টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 28,000 কোটি টাকা। ঢাকা চট্টগ্রাম 4 লেন, মগবাজার ফ্লাইওভার, একটু সংশোধন করে দিচ্ছি। সম্ভবত 2 দিন বা 3 দিন আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতুর ব্যয় আরো বাড়তে পারে। হিডেন কস্ট তো আছে, ব্যাংকের ইন্টারেস্ট রেট। এই উন্নয়ন ব্যয় বাড়ছে কেন বলে আপনি মনে করেন? মানে তাহলে কি প্ল্যানিং এ ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে? উন্নয়ন ব্যাংকের ব্যয় বাড়ার দুটো কারণ থাকতে পারে। একটা যৌক্তিক কারণ থাকতে পারে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানে এটা বিলম্বিত হলে বেশি সময় লাগলে সেটা বেড়ে যাবে, এটা একটা। আর একটা ব্যাপার হতে পারে যে এর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে তাদের সততা ও প্রশ্নর বিষয় থাকতে পারে। আর একটা বিষয় থাকতে পারে যে তাদের অজ্ঞতাও থাকতে পারে, যেমন ইসের ব্যাপারটা, ওভার ব্রিজের ক্ষেত্রে এটা হয়েছে ডান বাম না বুঝতে পেরে কোনো পানিশমেন্ট হইল না। আমরা শুনি নাই যে ভুল ডিজাইনের জন্য ওই ইঞ্জিনিয়ারের চাকরি গেছে বা সাসপেন্ড হয়েছে বা জব দিহিতা চাওয়া হয়েছে, কোনো কিছু হলো না। সেই জন্য আমি বললাম যে এই যে ডান বাম চিন্তা না করা, 8,000 কোটি টাকা কিন্তু বেশি লেগে গেল আমাদের একটা ভুলের কারণে। সেই ক্ষেত্রে প্রয়োজনটা কি ছিল, এটা একটা তদন্ত করা এবং এর জন্য কারা দায়ী তাদেরকে শাস্তি বিধান করা, যাতে ভবিষ্যতে এই ঘটনা না হয়। কেননা এটা অমনোযোগ, অযোগ্যতা, অদক্ষতার এটা বিষয়। তো এখন হচ্ছে যে 3 ধরনের কারণই থাকতে পারে যেটা হঠাৎ করে মনে হচ্ছে। সেটা একটা হতে পারে যে যৌক্তিক কারণ, ব্যয় বেড়ে গেছে। তো 2 নম্বর হতে পারে যে এখানে এর মধ্যে কোনো হিডেন লুটপাটের কোনো মানসিকতা ইত্যাদি থাকতে পারে কারো,
যে বিভিন্ন জায়গায় থাকতে পারে। 3 নম্বর হতে পারে যে এই ধরনের অদক্ষতার কারণে এই ধর ব্যয়টা বাড়তে পারে। তবে আমার বিষয়টা হচ্ছে যে ডেভেলপমেন্টের জায়গা থেকে এটাকে আরেকটু পরিকল্পিত এবং দক্ষতার সঙ্গে হওয়াটা দরকার, এবং সেই জায়গা হলে সেখানে ইনভলভমেন্টটা বাড়ানো দরকার। শুধুমাত্র মানে উন্নয়নের সব ক্ষেত্রে অনেক টেকনিক্যাল কাজ আছে, হয়তোবা সেখানে জনগণের অংশগ্রহণের সুযোগ কম থাকতে পারে, কিন্তু যত বেশি জনগণের অংশগ্রহণ করা যায় এবং এই স্বচ্ছতা মানে জনগণের কাছে প্রকাশ্য করা যায়, ততই আমার মনে হয় যে সেখানে কাজটা যৌক্তিকভাবে হতে পারে। অতএব সেই ক্ষেত্রে মানে উন্নয়নের সবচেয়ে বড় শর্ত হচ্ছে জনগণের অংশগ্রহণ এবং জনগণকে সঙ্গে নিয়ে তার উন্নয়ন তৎপরতাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আর জনগণকে আড়ালে রেখে আমলা কিংবা কেবলমাত্র প্রশাসকদের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না, এবং সেই উন্নয়ন টেকসই উন্নয়নও হয় না। তাই আজকে যে স্লোগানটা উঠছে, যেটা দাতারাও বলছে এবং আমাদের সরকারও বলছে যে টেকসই উন্নয়ন, তাই টেকসই উন্নয়ন করতে হলে আমার মনে হয় সেই জায়গাটা যদি এই স্লোগানটাকে আমরা মেনে নিয়ে কথা বলি, তাহলে সেখানে জনগণের ইনভলভমেন্টটা হলো গুরুত্বপূর্ণ। অতএব গণতন্ত্র মানে কেবলমাত্র যে নির্বাচনটাই গণতন্ত্র না, নির্বাচন গণতন্ত্রের একটা অপরিহার্য অংশ, এতে কোনো সন্দেহ নাই। আবার উন্নয়নের ভিতরে গণতন্ত্র আছে এবং আপনার সর্বক্ষেত্রে গণতন্ত্রের ব্যাপারটা থাকে, অর্থাৎ গণতন্ত্রের সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের অংশগ্রহণ। জনগণ এখানে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে, তার উন্নয়নের ক্ষেত্রে অংশগ্রহণ করবে এবং সমস্ত রকম সে সমাজ সেবামূলক সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। এই চর্চার জায়গাটা হওয়া দরকার, এবং এই চর্চার জায়গাটা যদি থাকে, জবাবদিহিতা সুনিশ্চিত হয়, তাহলে আমার মনে হয় যে এখানে অপচয় কমবে এবং সেখানে কাজও সুচারুরূপে পরিচালিত হবে। সেই জায়গা থেকে ইনভলভমেন্টটা বাড়ানো দরকার, অর্থাৎ কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক পদ্ধতির পরিবর্তে এখানে গণতান্ত্রিক পদ্ধতি নিশ্চিত করাটা জরুরি বলে আমি মনে করি। জনাব মাহফুজুল্লাহ, উন্নয়ন ব্যয় 10,000 কোটি টাকা থেকে 28,000 কোটি টাকা, এটা তো আমার খুব সোজা কনসেপ্টের মধ্যে আমার খুব সোজা জবাব আছে। আমি পদ্মা সেতুই বলি, বেশি অন্যদিকে যাব না। জনাব আবু সাইদ খান কতগুলো ব্যাখ্যা দিয়েছেন মূল্য বৃদ্ধির। আমি না মানে সেতু প্রকৌশলী না, কিন্তু সেতুতে কি কি জিনিস ব্যবহার হয় সেতু নির্মাণে, আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র না হলেও এটুকু অন্তত ধারণা আছে আমাদের। এখানে ইস্পাতের জিনিস মানে প্রয়োজন হয়, আপনার এখানে সিমেন্ট দরকার হয়, তেল জাতীয় জিনিস দরকার হয়। গত পদ্মা সেতু কাজ শুরু হওয়ার পর থেকে দেশীয় বাজারে এবং বিশ্ব বাজারে এইসব জিনিসের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ে নাই। তেলের দাম যত মাস ধরে কমেছে, তত মাসের মধ্যে সরকার 2বার তেল আমদানিও করে ফেলেছে। তাহলে বাড়ছে কেন ব্যয় বাড়ছে? আপনি বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে যেই কারণে আপনি অভিযুক্ত করেন নাই, একই কারণে যাহাতে কিছু লুটপাট করা যায়, কিছু অর্থ নিজের পকেটে নেওয়া যায়, সেই জন্য আপনি এই বর্ধিত ব্যয়কে অনুমোদন দিয়ে যাচ্ছেন। বর্ধিত ব্যয়ের আরেকটা খারাপ দিক আছে, আমি জানি না আমাদের অর্থনীতিবিদরা এই কথাটা খুব জোর গলায় বলেন না কেন। আজকে আপনি 1 টাকা দিয়ে যেই জিনিস কিনবেন, আপনি যদি সেটা 10 টাকা দিয়ে কেনেন, তাহলে 1 টাকা দিয়ে কিনলে যেই রিটার্ন আপনি পেতেন 10 টাকা দিয়ে পেলে তার রিটার্ন কমে যাবে না? তো তাহলে পদ্মা সেতু করে আপনি যেই ধরনের দেখাচ্ছেন, মানুষকে প্রলোভন দেখাচ্ছেন, যেই ধরনের সুযোগ সুবিধার কথা বলছেন, আপনি যদি ক্রমান্বয়ে এই ব্যয় বাড়াতে থাকেন, তাহলে যে রিটার্নটা রাষ্ট্রের কাছে আসার কথা, সেই রিটার্নটা তো রাষ্ট্রের কাছে আসবে না। কিন্তু এই বিবেচনাটা কেউ নেন না। সেদিন দেখলাম যে এক টেলিভিশনে এক আলোচনার মধ্যে আপনার নূরে আলম সিদ্দিকী সাহেব পদ্মা সেতুর বিরুদ্ধে খুব জোরে সোরে দেখি উনি বললেন। তো এইটা একটা খুব বড় বিষয় আর কি আমাদের জন্য। এই যে ব্যয় বেড়ে যায়, ব্যয়টা কেন বাড়ে সবাই সমানে জাস্টিফাই করেন, এটা তো কারণ আছে। এটাতে এক ধরনের অদ্ভুত লুটেরা লুম্পেন দৃষ্টিভঙ্গি আমাদেরকে গ্রাস করেছে। না হলে আপনার যেই সমাজে অর্থমন্ত্রী যদি বলতে পারেন যে 4,000 কোটি টাকা কোনো টাকা না, তো সেই সমাজে আপনি 10,000 থেকে 28,000 কেন 58,000 কোটি টাকাও যদি কালকে হয়ে যায় পদ্মা সেতুর ব্যয়, আমি কিন্তু অবাক হব না। হ্যাঁ, আমি হয়তো সেখানে কোনো পাবো না, সুবিধা পাবো না, পেলে মন্দ হতো না। যদি মানে ধরেন আমরা 4 জন যদি 10 কোটি টাকা করেও পেতাম, মন্দ হতো না 40 কোটি টাকা। তো আমি জানি না খালেকুজ্জামান সাহেব হয়তো নেবেন না ওই টাকা, কিন্তু আমরা এটা পাবো না। কিন্তু এর ফলে ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা হচ্ছে রিটার্ন আপনি যেটা পেতেন, সেই রিটার্নের যে হার সেটা কমে যাবে। এটা হচ্ছে সমস্যা। এবং এগুলি পুরো জিনিসটাই করা হচ্ছে লুণ্ঠনের জন্য, অন্য কোনো কারণের জন্য না। এই ডেভেলপমেন্ট কস্ট বেড়ে যাওয়ার কারণটা আপনি কি মনে করেন? এটা কিছু আলোচনা দেখেন। এটা যেমন পদ্মা সেতুর কথা আসছে, পদ্মা সেতুর একটা তো মূল্য বেড়েছে, আরেকটা কথা ধরেন পদ্মা নদী আছে তো নাকি,
নদীর জন্যই তো সেতু। তাহলে পদ্মা নদীর যে পানির প্রবাহ যে কমে যাচ্ছে, এই বছর জানুয়ারি মাস, এখন তো জানুয়ারি মাস শেষ, প্রথম যে 10 দিন, এই 10 দিনে আমাদের পানি প্রবাহ যেটা 14 সালে ছিল 70,853 কিউসেক, এখন আসছে 32,516 কিউসেক, অর্ধেকের চেয়ে কমে গেল। এই যে কমে গেল, তাহলে যদি নদীর পানি প্রবাহ কমতে থাকে, লবণাক্ত পানি ঢুকবে এবং যদি মরুভূমি, তার ব্রিজের আর দরকার কি? এ তো কদিন পরে রাস্তায় করে দিতে পারবেন। এখন এই কথাটা কেন আলোচিত হচ্ছে না যে আপনি পদ্মা ব্রিজ তো করবেন, সেটা ঠিক আছে, দক্ষিণবঙ্গ উন্নত হবে, কিন্তু আমার এই যে পানি প্রবাহ যে করলে, আমরা ভারত তখন বন্ধু আমাদের, এটা প্রতিদিনই প্রচার করা হচ্ছে, তাহলে বন্ধু, এটা বন্ধুসুলভ কারবার এটা। এদিকে তিস্তার ব্যাপারে কোনো ফয়সালা হইল না, 54টা নদীর মধ্যে 51টার মধ্যে তারা বলছে বাঁধ দিয়ে বসে আছে। এখন এই পানি প্রবাহ, সেটার একটা কথা, এটা একটা দিক। আর যে কথাটা আসছে সেটা হলো যে আমাদের বিশেষ করে যে উন্নয়ন বা বড় মেগা প্রজেক্ট মানে হলো মেগা করাপশন বলে একটা কথা চলে এসছে। কেন আসছে? 4 লেন করতে 1 কিলোমিটারে ভারতে 10 কোটি টাকা খরচা হয়, ইউরোপের মতো জায়গায় 25-27 কোটি টাকা খরচা হয়, এবং চীনে 13 কোটি টাকা খরচা হয়। কারণ ইউরোপে তো লেবার কস্ট বেশি অনেক। আর বাংলাদেশে কেন 59 কোটি টাকা হবে? এটা কারণটা কি? এখন এই যে ফ্লাইওভারের কথা, মাটি নরম তো, বৃষ্টি একটু বেশি হয়। এখন দেখেন কিভাবে এটা বাড়ছে। যে মগবাজার মৌচাকের আলোচনা হলো, 446 কোটি টাকা ছিল, আসলো এটা 772, আসছে 1218। এটা যে কোথায় যাবে কে জানে। তারপর নকশা ভুল টোল, তাদের দায়িত্ব কে নেবে? রাষ্ট্র যারা করেছেন তাদের দায়িত্ব নেওয়ার কথা। আরেকটা জিনিস দেখেন, এই যে দাম কমা, উনি একটা কথা বলতেছিলেন, সয়াবিন তেল 53% দাম আজকে কাগজেই আছে, আরো বেশি কমছে। আমাদের এটা কি দাম 53% কমছে? কমে নাই। গুঁড়া দুধ 58% দাম কমে গেছে, এখানে কি কমছে বাজারে? তাহলে এখানে গম 54% দাম কমে গেছে, আমাদের এখানে কি কমছে? বিভিন্ন এই যে ইয়েতে তৈরি যে সমস্ত খাদ্য, কমে নাই। এবং এখানে যে তেলের কথা শুনলেন যে সেখানে যে 120 থেকে 30 টাকা, সেটা তো কমছে না। তাহলে মূল্য সমন্বয় করতে, যখন ওখানে দাম বাড়ে আমরা বলছেন দাম বেড়ে গেছে, কি এক সমন্বয় করেন, তো এখন সমন্বয় গেল কোথায়? তো ফলে কর্ণফুলী সেখানে পানি সরবরাহ প্রকল্প প্রথম ছিল 963, এটা আসছে 1848 কোটি টাকার মধ্যে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো বগুড়া, আমি কয়েকটা উদাহরণ আছে যে লোয়েস্ট যে টেন্ডারে তাকে কাজ দেওয়ার জন্য ওখানকার শাসক দলের নেতারা গিয়ে কর্মকর্তাকে মারধর করেছে, এরকম এই কয়েকদিন পত্রিকায় দেখছেন। তাহলে একদিকে টেন্ডার দখল হচ্ছে, একদিকে গায়ের জোরে সেখানে কাজ না করে 60 কোটি টাকার মধ্যে ওদের 40 কোটি টাকা তুলে ফেলছে। এরকম নজিরগুলি প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। তাহলে বড় মেগা প্রজেক্টে কমিশনটা যত সহজে বের করে নিয়ে পকটস্থ করা যায়, নিচের দিকের কাজগুলি এইভাবে পারা যায় না, তখন সেখানে মারধর করতে হয়। যেমন আমাদের যে নিচের দিকে এখন দেখেন ইলেকশন এখনো আসেই না ইউনিয়ন কাউন্সিলে, এর মধ্যে একজনকে মেরে দড়িতে ঝুলিয়ে রাখছে, এবং বিভিন্ন জায়গায় নিজেরা দলের মধ্যে এখন সংঘাত করে একে অপরকে খুন পর্যন্ত করে ফেলতেছে। এখন অনেকে বলেন, তাহলে তারা যখন দেখে যে বেসিক ব্যাংকের কথা বললেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুটপাট করে ফেলছে, 12টা ব্যাংক 1600 কোটি টাকা পাচার করছে, বাংলাদেশ ব্যাংক জরিমানা করছে, ইসলামী ব্যাংক আরেকটা ব্যাংকের মধ্যে 20 লাখ টাকা জরিমানা, আর বাকিগুলো 2 লাখ টাকা। তো এই টাকাটা 1600 কোটি টাকা তো আনতে হবে। আর এই যে লুটপাট হইলো, সেটা কোনো খবর নাই। তাহলে এই কর্মীরা নিচের দিকে দেখে যে আমাদের এমপি সাহেবরা এমপি হওয়ার আগে টাকা ছিল না, 500 কোটি টাকা হয়ে গেছে, তাহলে ওরা কি করবে? ওরা এই প্রতিযোগিতায় নামছে। ফলে এইভাবে উন্নয়ন ব্যয়টা বাড়ছে। মানে হলো যে এই বড় বড় উন্নয়ন যদি জনগণকে সম্পৃক্ত করে না হয়, জবাবদিহিতা না থাকে, সুশাসন যদি না থাকে, সেইভাবে গণতন্ত্রের চর্চা যদি না থাকে, তাহলে এই ধরনের উন্নয়নের সঙ্গে গণবিচ্ছিন্নতা মানে হলো দুর্নীতির প্রসার করতে থাকবে। আজকে শেষ একটা বাক্য শুধু বলি, যোগ করবো করি যারা, সেটা এই প্রকল্পগুলো তো একনেকে অনুমোদিত হয়, আবার একনেকে মানে মূল্য বৃদ্ধি অনুমোদিত হয়। তাহলে একনেকে যে ইয়েরা বসেন, বিজ্ঞজনেরা বসেন, তারা কি বিজ্ঞ মানুষ না তাদের জ্ঞান বুদ্ধির অভাব আছে? সেটা একটা বড় প্রশ্ন। আজকে অনেকগুলি SMS এসেছিল যেগুলি আমরা উত্তর দিতে পারিনি, যেমন রেজাউল, তারপরে আছেন শ্রীপুর গাজীপুর থেকে বাবলু, খোকা, মোশতাক, গণতান্ত্রিক, এরা সবাই SMS করেছেন। আপনাদের SMS উত্তর দিতে পারলাম না বলে দুঃখিত। জনাব মাহফুজুল্লাহ, আবু সাইদ খান, কমরেড খালেকুজ্জামান, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।